দর্শক, ইস্পানী মির্জাপুর চেয়ে মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা গুম নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন, গুম নিয়ে অভিযোগপত্র জমা দেবার পরে 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে একজন পলাতক আছেন। এছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে অনেক ঊর্ধ্বতন বর্তমান এবং সামরিক কর্মকর্তা রয়েছেন। এই বিষয়গুলো আসলে সামনে তুলে এনেছে গুম কমিশনের তৈরি করা একটি তথ্যচিত্র, যেখানে কিভাবে এই ঘটনাগুলো ঘটতো, কারা এর সাথে জড়িত ছিলেন এবং কিভাবে আসলে রাজনীতির সাথে বিষয়গুলো জড়িত ছিল সেগুলো তুলে আনা হয়েছে। এই পুরো ব্যাপারটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মোহাম্মদ নূর খান, তিনি মানবাধিকার কর্মী, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন মাইকেল চাকমা, তিনি সংগঠক ইউপিডিএফ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই মোহাম্মদ নূর খান, আপনার কাছে আসতে চাই। তথ্যচিত্রে আপনার বক্তব্যগুলো আমরা শুনছিলাম। আপনাদের কমিশন যে কাজ করেছে সে ব্যাপারে অবশ্যই সময়, ইতিহাস আপনাদের কাছে নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবে। এই যে ঘটনাগুলো আপনারা দেখলেন, এই 1 বছরের বেশি সময় ধরে সাক্ষ্যগুলো নিলেন, এর পেছনের যে রাজনীতি, সেটাকে আসলে কোন পর্যায়ে গিয়ে একটা সরকার এই পথে হাঁটলো, যেখানে আসলে 3 ফিট বাই 4 ফিটের একটা প্রকোষ্ঠে একজন মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর আটকে রাখা যায়? এই মানসিকতায় একটা সরকার, রাষ্ট্রযন্ত্র কিভাবে পৌঁছলো? দেখেন, আমার কাছে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, যখন একটা সরকার ক্ষমতায় আসে আমাদের দেশে বিশেষ করে, এবং সে যখন ক্ষমতায় এসে বুঝে এটার আমাদের মতো দেশগুলিতে যারা ক্ষমতায় আসেন তারা দুর্নীতিগ্রস্ত হন, তারা জনসেবার নামে জনগণের মানে মালিক বনে যান, এবং সেইটা এক ধরনের এনজয় করেন তারা। এটা একটা দিক। আর একটা হচ্ছে পারিপার্শ্বিক বিশ্বের যে অবস্থা, আশেপাশের দেশ সব কিছু মিলে তারা সেখান থেকেও এক ধরনের মদত পান। এবং আমাদের ইতিহাস যদি আমরা একটু খেয়াল করি, তো আমাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ পরিচালনা করেছেন, গণতন্ত্রের যে সুবাতাস হওয়ার কথা ছিল সেটা কিন্তু কখনোই ছিল না। আমাদের দেশে সেই স্বাধীনতার পর থেকে গুমের সংস্কৃতি চালু ছিল, হয়তো মাত্রাটা এত মাত্রায় ছিল না, কিন্তু প্রায় প্রত্যেক সরকারের আমলেই কম বেশি ঘটনা কিন্তু আছে, একটা দুটো করে ঘটনা আছে, নেই এটা বলার সুযোগ আসলে নেই। সেটা পাহাড়ে হোক, জঙ্গলে হোক, আর সমতলে হোক, এটা ছিল। আপনার খেয়াল আছে কিনা জানি না, 70-এর দশকের শেষ দিকে মাহফুজ বাবু তৎকালীন যুবলীগের নেতা ছিলেন, পুরানা ঢাকার। তাকে কিন্তু গুম করা হয়। আজ পর্যন্ত তার সন্ধানটি কেউ করতে পারেনি। এমনকি তার দলও কিন্তু এই বিষয় নিয়ে খুব যে সোচ্চার ছিল এটাও না। একজন রাজনৈতিক কর্মী, হতে পারে হাজার অপরাধী, কিন্তু তার লাশটি কেউ এখনো পায়নি। সে জীবিত না মৃত এটাও জানে না। আসেন, আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, বিশেষ করে গত 15 বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, সেখানে নির্বাচন কি ব্যবস্থায় হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক ছিল, এবং সেইখান থেকেই রাজনীতিতে এক ধরনের, এটাকে কি বলবো, গ্যাপ তৈরি হয়। এবং সেই গ্যাপটি কিন্তু গত 15-16 বছরেও পূরণ হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দল বয়কট করেছেন। প্রথম একটা নির্বাচন তো আমরা দেখেছি যে কিছুটা গ্রহণযোগ্যতা, নির্বাচনে তো আসলে কিছুটা গ্রহণযোগ্যতা দিয়ে মাপা যায় না, কারণ নির্বাচনে যদি সামান্যতম ভুল ত্রুটি থাকে তাতে দেখা যায় যে যারা জয়ী হবেন তারা না হয়ে অন্য গোষ্ঠী জয়ী হয়ে যাচ্ছেন, এটা হতে পারে। তারপরেও প্রথম নির্বাচনটা নিয়ে মানুষের ভিতরে খুব বেশি যে প্রশ্ন ছিল সেটা না। কিন্তু দ্বিতীয় নির্বাচন যখন আমরা দেখলাম, আপনি দেখেন 154 সিটে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এটা কি ধরনের নির্বাচন? এটা তো সিলেকশন বলতে হবে। নির্বাচনটা এমনভাবে করলেন যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। অর্থাৎ যারা নির্বাচনটা আয়োজন করলেন তারা একবারও বুঝলেন না যে নির্বাচনের মূল অর্থটা কি। জনগণের প্রতিনিধিটা নির্বাচিত করা, এবং সেটা যখন একদলীয় একক প্রার্থী হিসাবে দাঁড়ায়,
সেখানে তো আর জনগণের প্রতিনিধিত্বের সুযোগ থাকে না। এটা এক প্রকারান্তরে সিলেকশন। এবং সেখানে আমরা দেখলাম বিভিন্ন গোয়েন্দা বাহিনী কার্যক্রম এবং বিরোধী দল মতকে একেবারে চূড়ান্তভাবে বর্বরভাবে নির্যাতন করে নিষ্পেষণ করে নির্বাচনের বাইরে রাখারও একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তারপরে যে নির্বাচনটা দেখলাম সেটা হচ্ছে টাকার খেলা, অর্থাৎ কোনো সংস্থা টাকা বিতরণ করলো এবং আমরা দেখলাম যে টাকাগুলি বিতরণ করা হয়েছে সব আইএফআইসি ব্যাংকের সিল মারা, মানে একই ব্যাংক থেকে টাকা তুলে বস্তায় বস্তায় সিল মানে বস্তায় বস্তায় বিতরণ করলো এবং সেটার সাথে একটি নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার নাম পাওয়া যায় এবং তারা বিভিন্ন জেলায় তারা এই নির্বাচনটাকে সমন্বয় করেছেন। অর্থাৎ সেখানেও আবার নির্বাচনটা কীরকম হলো যে বিএনপি জামাত মূল বিরোধী দলগুলিকে বাইরে রেখে মানে আওয়ামী লীগ এবং তার সহযোগী রাজনৈতিক সংগঠনগুলো তার সাথে যারা জোটবদ্ধ তাদের ভিতরে একাধিক প্রার্থী থাকার কারণে এক ধরনের শঙ্কা ছিল রাষ্ট্রে, মানে সরকার যারা পরিচালনা করতেন। ফলে দেখা গেছে যে ওইখানে টাকা পয়সা দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে, তারপর সিভিল প্রশাসন যেটা ছিল তাদেরকে কাজিয়ে লাগিয়ে, মানে দুর্ভাগ্যজনক যে আপনি দেখেন পুলিশ বলেন, আনসার বলেন, সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থাগুলি বলেন, র্যাব বলেন, সিভিল প্রশাসন যেটা ছিল সচিব থেকে ডিসি পর্যায় পর্যন্ত বা তারও নিচে টিএনও পর্যন্ত সব জায়গা কলুষিত করা হয়েছে। অধিকাংশ মানুষকে টাকা পয়সা দিয়ে ক্ষমতার দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তারা আসলে প্রতিষ্ঠানগুলোকেই ধ্বংস করে ফেলছে। এখানে এই ধরুন টাকা পয়সা খরচ করে বা অন্যান্য ব্যবস্থা দিয়ে একটা নির্বাচনকে প্রভাবিত করা, সেটা হয়তো অনেক আগে থেকে চল ছিল, কিন্তু এই যে কয়েকটা বাহিনী ধরুন ডিজিএফআই, সিটিটিসি, এরা যখন বা র্যাব বিশেষত তারা যখন একেবারে একটা ব্যবস্থা গড়ে তুলছে মানুষকে অদৃশ্য করে দেয়া নির্যাতনের, সেটা আসলে কি হঠাৎ করে গড়ে উঠলো? প্রশ্নই আসে না। এটা তাদের মননে অনেক আগের থেকে কাজ করছিল এবং আপনি দেখবেন যে বাংলাদেশে একটা সময়ে ক্রসফায়ার খুব জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে সন্ত্রাস দমনে এটা মহা ঔষধ এবং অনেক জায়গায় মিষ্টি বিতরণ করার নাটক দেখানো হয়েছে এবং সেটা প্রচার করা হয়েছে। কিন্তু অল্প কিছু সময় পরেই সাধারণ মানুষ বুঝতে শিখেছে যে গণপিটুনির নামে মানুষ হত্যা বা ক্রসফায়ারের নামে মানুষ হত্যা প্রকারান্তরে একটি গোয়েন্দা সংস্থার নীল নকশা অনুযায়ী হচ্ছে। এইটা যখন মানুষের ভিতরে একটা সন্দেহ কাজ করলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরোক্ষভাবে এই কাজগুলি করছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন এসপি সাহেবরা এইসব এর সাথে যুক্ত ছিলেন, তখন কিন্তু মানুষের ভিতর প্রশ্ন দেখা দেয়। আর প্রশ্ন যখন দেখা দেয় তখন লাশগুলো একটা হচ্ছে গণপিটুনি দিয়ে বা ক্রসফায়ার দিয়ে মানুষ মারা হচ্ছিল, মানুষের ভিতর প্রশ্ন আসার কারণে তারা ওই লাইন থেকে অন্য একটা পদ্ধতিতে চলে গেলেন, অর্থাৎ মানুষকে উঠিয়ে নেওয়া, তারপর তার লাশটাও গায়েব করে ফেলানো বা তার কোনো হদিসার থাকলো না পৃথিবীতে, এরকম একটি ব্যবস্থা যেটাকে আমরা গুম বলছি। এটা হচ্ছে এইটার পিছনে বড় কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমাদের কাছে যে অভিযোগগুলি এসছে 1800-র উপরে, 1850-এর উপরে, এই অভিযোগের অধিকাংশ হচ্ছে তৎকালীন বিরোধী দল এবং মতের লোকরা। দল বলতে বিএনপি, জামাত এবং অন্যান্য ছোট ছোট দল এবং ইসলামী যারা মানে একটু ধর্মকর্ম পালন করতেন অথবা উগ্রবাদের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন না, যুক্ত থাকার সন্দেহে অনেক মানুষকে উঠিয়ে নিয়ে বিনা বিচারে আটকে রাখা হলো। এদের একটা অংশকে হত্যা করলো, যাদের একটা অংশের লাশ আমরা রাস্তাঘাটে পেলাম, আর একটা অংশের লাশও আমরা পেলাম না। এবং কিছু মানুষ ফিরে আসলো, কারোর সাথে কথা বলতো না। এত ভয়াবহ নির্যাতন, 3 ফিট বাই 4 ফিট বা 3 ফিট বাই 3.5 ফিট একটা রুমে, যখন এটা রুম বলা যাবে না তো, একটা কূপ, এর মধ্যে যখন একটা মানুষকে থাকতে দেওয়া হয় মাসের পর মাস, বছরের পর বছর, তার তো আর কোনো কিছু থাকে না। সে ফিরে এসে কার সাথে কথা বলবে? তার স্ত্রীর সাথেও কথা বলে না। এরকম একটি ভয়াবহ অভিজ্ঞতা তাদের আছে, যার জন্য কথা বলেনি। এখনও যে 1850 জন বা তার একটু বেশি আমাদের কাছে অভিযোগ করেছে, এর বাইরে একটা বড় অংশ আছে যারা এখন পর্যন্ত সামনে আসেনি। কারণ মাঝে মাঝে 2-4 জনের সাথে আমার কথা হয় যারা অভিযোগ দিতে রাজি না, তারা এখনও ভয়ের মধ্যে আছেন। তারা মনে করেন আজকে অভিযোগ দিচ্ছি, আমি তো জান নিয়ে এসছি, কালকে আবার কোন পরিস্থিতি হয় আমি জানি না। ফলে
আমি অভিযোগ করে আরও নিজেকে ভালনারেবল করবো কিনা, আরও বিপদের মধ্যে ফেলবো কিনা, আমার পরিবারকে আরও বিপদে ফেলবো কিনা। দেখেন, একটা হচ্ছে যে আমরা তো কিছু মানুষ ফিরে আসতে দেখছি, কিছু মানুষের লাশ পেয়েছি, কিছু মানুষকে কোর্টে নেওয়া হয়েছে 5 মাস 6 মাস 7 মাস 15 দিন আটকে রেখে নির্যাতন করে। দুর্ভাগ্যজনক হচ্ছে এদেরকে যখন কোর্টে উপস্থাপন করা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে যখন আনা হয়েছে, যখন যেভাবে পুলিশ শিখিয়ে দিয়েছে সিটিটিসি থেকে বা র্যাব থেকে, পুলিশ থেকে, তারা যখন ওই বিষয়টাকে বলেছেন যে এটা আমি বলিনি বা এটা সত্য না, তখন কিন্তু ম্যাজিস্ট্রেটের নৈতিক দায়িত্ব ছিল তাকে কারাগারে পাঠিয়ে। আপনারা তো বলছেন যে আদালত চত্বরেই মারধর করা হয়েছে। সেইটা শুধু না, আপনি অবাক হয়ে যাবেন, ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশকে ডেকে বলতেছে ও তো বলছে না, তোমরা কি বলো, ও তো বলছে না, নিয়ে যাও। তার মানেটা কি? ওই যে শিখিয়ে দেওয়া বক্তব্য, এবং পুলিশ জানতো যে কোন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে, পুলিশ জানতো, এবং এটা একটা গ্রুপ ছিল। জি, এই ম্যাজিস্ট্রেটদের কিন্তু এখন আইনের আওতায় আনার সময় হয়েছে। ধন্যবাদ। মাইকেল চাকমা আমাদের সাথে যোগ দিয়েছেন, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনি দীর্ঘ সময় এই নির্যাতনের শিকার হয়েছেন, এবং আজকে যখন একে একে সামনে আসছে যে কারা এর পেছনে ছিলেন, সেনাবাহিনীর তরফ থেকে যখন বলা হলো যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, আপনি কি আশ্বস্ত হতে পারছেন কিনা যেভাবে প্রক্রিয়াটা এগোচ্ছে, এবং এই প্রক্রিয়াটা যাতে আর পুনরাবৃত্তি না হয়, আর যাতে কেউ গুমের না শিকার হন, সেটার জন্য আসলে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যেই ভাবে যে ঘুমের বিষয় বিচার প্রক্রিয়া শুরু হলো, এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার যে একটা দেশে দৃষ্টান্ত স্থাপনের একটা সুযোগ আমাদের দেশে, যে যেভাবে এত বড় আকারে যে অপরাধ করা হয়েছে তার বিচার করা এই একটু সময়, কিন্তু যাদের নাম আমরা দেখতেছি বা দেখতে পাচ্ছি যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এখন এ নিয়ে অনেক ধোঁয়াশা, নানা রকম বক্তব্য। এর মধ্যে এখানে একটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সমস্যায় পড়েছি, আমরা চেষ্টা করবো এটি সমাধান করার, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর জাহিদ, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে ঘটনাগুলো একের পর এক সামনে আসছিল, যেখানে আসলে জনাব নূর খান শেষ করলেন যে যেখানে আসলে নিরাপত্তা পাওয়ার কথা আদালত চত্বর, সেখানে ম্যাজিস্ট্রেট বলছেন যে সে ঠিকভাবে জবানবন্দি দিচ্ছেন, এবং সেখানেই মারধর করা হচ্ছে। আসলে পুরো ব্যবস্থাটা যখন এই ধরনের ঘটনাকে সহায়তা করে, আপনি কোথা থেকে আসলে এর পরিবর্তন শুরু করবেন এবং এর ফিরে আসা ঠেকাবেন? মানে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য একটা সিস্টেম্যাটিক প্রসেস লাগবে। আমি একটু গুম সরিয়ে রেখে একটা আলোচনা করি। আমি শেখ হাসিনার সময়ে এই আলোচনাটা অনেকগুলো টক শোতে করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটা ময়লার গাড়ি ভাঙার, নিজ হাতে ভাঙার এবং তার হেল্পারকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগে একটা মামলা হয়। ওই মামলাটারই কিন্তু হিয়ারিং চলছিল, ওই মামলাটাই এগিয়ে যাচ্ছিল রায়ের দিকে। পুলিশের তদন্ত বলছে, চার্জশিট যেটা দেওয়া হয়েছে সেখানে জনাব রিজভী ছিলেন সাথে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতা, তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন, ওই গাড়ি থামিয়ে তারা নিজ হাতে পিটিয়ে ওই গাড়ি ভাঙেন, হেল্পারকে নামিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেন। মঞ্জুর, আপনি আইনের মানুষ, চার্জশিট দেওয়ার সময়ও তো একটা হিয়ারিং হয়, এইটা চার্জশিটটা আদালত গ্রহণ করবেন কিনা, একজন আদালতের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কনভিন্সড হয়েছেন বিচার করার জন্য যে এই চার্জশিটটা সঠিক হতে পারে, তাই আমরা এটা নিয়ে বিচার করব। খেয়াল করি আমরা পুরো প্রসেসটা, প্রত্যেকটা জায়গাকে এইরকমভাবেই আসলে ধ্বংস করা। যেখানে যেটা ঘটলো এই কারণে আসলে আর অবাক হয়নি, কারণ আপনি যখন এই কাজগুলো করবেন, একটা হচ্ছে যাদেরকে প্রডিউস করা হবে না সেটার জন্য তার এই উইংয়ের প্রয়োজন নেই। কাউকে প্রডিউস করা হচ্ছে, তাদেরকে এখানে ঢোকানো হবে, তারা এগুলো করবেন। আমরা আরেকটু যদি পেছনে যাই, ওই যে গায়েবী মামলা 2018 সালের নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটা রিপোর্ট করে প্রথম আলো দেখিয়েছিল, একেবারেই কোনো ঘটনা ঘটে নাই, এরকম নানান অভিযোগে মানুষজনকে অভিযুক্ত করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এদেরকে প্রত্যেকের তো মামলা গৃহীত হয়েছে, জেলে পাঠানো হয়েছে। সুতরাং বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিশেষ করে লোয়ার জুডিশিয়ারি, একেবারে এটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। একটা অংশ তো বটেই, যেমন আমরা বলি যে সেনাবাহিনীর একটা অংশ, পুলিশের একটা অংশ এবং বিচার বিভাগের একটা অংশ। যে আমরা ডকুমেন্টারিটা দেখলাম, সেখানে তার রুমের কাছেই পেটানো হচ্ছে, শব্দ বেশি হচ্ছে বলে তিনি আবার নিষেধ করছেন, যা শব্দ যাতে
মানে এত না হয়। সো এই ঘটনাগুলোর সাথে তারা জড়িত এবং প্রত্যেকে এখন এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে যে কোন কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া হয়েছিল। আমি আশা করব লিটন ভাই এখানে আছেন, দীর্ঘদিন তিনি হিউম্যান রাইটসের পক্ষে অত্যন্ত কঠোরভাবে কাজ করে গেছেন, ওটাও খুঁজে বের করা। এই যে আমাদের আইসিটি আজকে পরোয়ানা দিল যারা এইসব করেছেন তাদের বিরুদ্ধে, আমার কাছে টু সাম এক্সটেন্ট বিচারকদের এই বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অপরাধটা আরও অনেক বেশি বড় মনে হয়। কারণ হলো কি, একটা রাষ্ট্রে এক্সিকিউটিভ বহু সময় নাগরিকদের উপরে কোয়ার্সিভ বিহেভ করার এক ধরনের টেন্ডেন্সি থাকে, এটা সারা পৃথিবীতেই কম বেশি আছে, আর আমাদের মতো দেশে তো থাকেই, হাসিনার মতো জায়গা তো থাকেই। সো আমাদের যাওয়ার তো একটা জায়গা হচ্ছে বিচার বিভাগ, যারা আমাদেরকে নাগরিকদের খানিকটা হলেও সুরক্ষা দেবে। সেই বিচার বিভাগ যখন এটার পার্ট হয়ে যায়, এটা ইভেন আরও বিভৎস বলে আমার মনে হয়। সো উচিত হবে তাদেরকেও মানে খুঁজে বের করে এটার মধ্যে। মাইকেল চাকমার সাথে সংযুক্তি আমরা ফিরে পেয়েছি, যারা মাইকেল যা বলছেন ফিরে আসতে পারেন সেখানে। মাইকেল চাকমা, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, যা বলছিলেন সেটা শেষ করতে পারেন। একটু আনমিউট করে নিতে হবে মাইকেল চাকমা। জি, যাদের বিরুদ্ধে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, তাদের থেকে অনেক রকমের প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি। এটা একটা আসলে যারা অপরাধ করেছে তাদের মধ্যে একটা অপরাধ বোধ থাকতে হয়, যে অবশ্যই যে আমি যে অপরাধটা করেছি তার তো আমার সেই শাস্তি আমার পাওয়া উচিত, এবং সেটা যদি না হয় তাহলে তো আমাদের সেখানে যে একটা ন্যায় বিচারের কথা আমরা বলছি, যে আমরা একটা নতুন বাংলাদেশের আমরা কথা বলছি, সেটা আসলে হবে না। যে এখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো একটা শক্তিশালী গোষ্ঠী বলা যায় আমাদের একটা দেশের মধ্যে। তারা যখন এরকম একটা বড় অপরাধে জড়িয়ে পড়ে, তখন তো সেটা যদি আমরা বিষয়ের আওতায় না আনতে পারি, এটা ভবিষ্যতের জন্য আমাদের যথেষ্ট একটা সেটা একটা ভালো মেসেজ আমাদের মধ্যে হবে না, আমরা ভালো মেসেজ আমরা পাবো না। তো এখন আমার মতে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা যে সেনা কর্মকর্তারা জড়িত ছিলেন, তারা যতই তারা ক্ষমতায় থাকুক, যারা তাদের পদ পদবি যতই বড় হোক না কেন, তারা কিন্তু অপরাধী, তাদেরকে শাস্তির আওতায়, তাদের বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে আসতেই হবে। এবং এখন যে সেনা সদর দপ্তর থেকে বলা হচ্ছে তাদেরকে তারা সেনা যে ইয়েতে হেফাজতে রাখা হবে, তাদের সেনা হেফাজতে রাখা হবে বলা তাদের সেনা হেফাজতে রাখা হয়েছে। তো এখন সেটা যথেষ্ট নয়, এখন আইনে কি বলা হচ্ছে, তাদেরকে সেই আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিচারটা হওয়া উচিত। আমরা তো দেখেছি যে এবার বিডিআর বিদ্রোহের সময় সে একইভাবে সেই সিভিল কোর্টে সেই বিচার হয়েছে। আর যখন ওই যে নারায়ণগঞ্জে যে সাতপুরের যে মামলা অপরাধের সাথে সাতপুরের সাথে যারা জড়িত ছিল, তাদেরকেও কিন্তু সিভিল কোর্টে মামলা চলমান রয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা গুমের সাথে জড়িত ছিল, যারা অপরাধ করেছিল, তাদেরকেও যে সিভিল যে কোর্টে তাদের মামলা চলতে পারে, এবং সেভাবেই সেই প্রসেসে তাদেরকে সেই আওতায় আনা উচিত, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা সঠিকভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেনাবাহিনীর যে বিরুদ্ধে যে অভিযোগ এবং তাদের যে তারাও একটা কলঙ্ক মুক্ত হওয়ার একটা সুযোগ, এবং সেই সুযোগটা তাদের নেওয়া উচিত। এবং বাংলাদেশকে, সেনাবাহিনীকে যে বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে, একটা সামরিক বাহিনীর যে প্রতিরক্ষা বাহিনীর যে প্রতিষ্ঠান হিসেবে, তাদেরও সেই কলঙ্ক মুক্ত হওয়া উচিত এবং সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব নূর খান আপনার কাছে। বেশ কয়েকটি প্রশ্ন। এক হচ্ছে, যেসব সেনা কর্মকর্তা চাকরিতে আছেন তাদের বিচারটা কি প্রক্রিয়া হবে? তারা কি সাধারণ কারাগারে আসবে, নাকি সেনা হেফাজতে থাকবেন? তাদের বিচারটা ট্রাইব্যুনালেই হচ্ছে নাকি অন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো এসেছে সামনে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু কিছু অফিসারের কথা উল্লেখ করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যক্তিরা হয়তো ব্যক্তিগত পর্যায়ে এগুলোর সাথে জড়িত নন, কিন্তু তারা এমন ইউনিটের কমান্ডে ছিলেন যে ইউনিট আসলে এই ধরনের গুমের সাথে জড়িত ছিল। এই দুটো ব্যাপারকে আরেকটু পরিষ্কার করার সুযোগ আছে কিনা? দেখেন, প্রথম হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত যে প্রচলিত আইন রয়ে গেছে এবং আইসিটি অ্যাক্টে যেটা আছে, সেটা হচ্ছে গ্রেপ্তার করে
কোর্টে উপস্থাপন করা, এর বিকল্প তো নেই, আপনি নিজেও আইনজীবী। একটা কথা শোনা যাচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে তাদেরকে আর্মি হেফাজতে রেখে কোর্টে উপস্থাপন করবে 22 তারিখ বা সময়ে সময়ে। যতক্ষণ পর্যন্ত একটা মানে জেলখানা ঘোষণা না হচ্ছে কোনো জায়গা, ততক্ষণ পর্যন্ত তো সেই সুযোগটা নেই। এটা হতে পারে যে কোনো বিশেষ জায়গায় কারাগার ঘোষণা করা হলো, সাবজেল ঘোষণা করা হলো। সাবজেল যদি ধরেন ক্যান্টনমেন্টের ভিতর কোনো একটা বিল্ডিংকে সাবজেল ঘোষণা সরকার যদি করে, সেইখানে কর্তৃত্ব থাকবে কিন্তু কারা কর্তৃপক্ষের, এটা মনে রাখতে হবে। কারা কর্তৃপক্ষই সাবজেলের নিয়ন্ত্রক, সেইটা হিসাবে তারা ওখানে থাকতে পারেন। যদি মানে সরকার সাবজেল ঘোষণা করে, সেখান থেকে উপস্থাপন করবে কোর্টে কারা পুলিশ, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন দেখছি যে এই বিষয়গুলো নিয়ে একেবারে খামাখা কিছু বিতর্ক, কিছু কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন হচ্ছে, আবার কোনো কোনো কর্তৃপক্ষ ওই ধরনের ইঙ্গিত দিচ্ছে, যেটি আসলে আইনের চোখে অচল। এক। 2 নম্বর প্রশ্নটা আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অফিসার যারা এই যে 15 জনের ভিতরে আছেন, যাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তেমনভাবে মানে বিষয়গুলির সাথে যুক্ত না, অপরাধের সাথে, এবং তারা জিয়াউল হাসানের একটা চক্রকে বলা হচ্ছে। দেখেন, জিয়াউল হাসান এবং তার বাইরে অনেকেই আছেন যারা এই পুরা প্রক্রিয়ার সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন। এখন ধরেন আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বলেছি, সেই দুটো বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়ের হচ্ছে একটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমির যে জায়গায় ছিলেন সেই জায়গাটি, অর্থাৎ জেআইসি কে কন্ট্রোল করতো, কারা কন্ট্রোল করতো, সুপারিয়র রেসপন্সিবিলিটি বলতে যা বোঝায় আইসিটির অ্যাক্টে, সেই জায়গা অনুযায়ী কিন্তু যারা কর্তৃত্ব বহন করেন, যারা ওইটার কর্তা ব্যক্তি, তারা তো এই দায় এড়াইতে পারেন না, সেটা 1 দিনের জন্য হোক আর 1 মাসের জন্য হোক। যদি এখন ধরেন কেউ প্রশ্ন করে যে তৎকালীন পরিস্থিতিতে এইটা, ভাই তৎকালীন পরিস্থিতি বলেন আর বর্তমান পরিস্থিতি বলেন, একটা অপরাধ যখন সংগঠিত হচ্ছে, একটা মানুষের জীবন নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে, কোন ডিজিএফআই বলতে পারে যে আমি ওইটার দায়িত্ব নিব না? এটা বলার তো কোনো সুযোগ নাই, কারণ ডিজিএফআই সুপ্রিয়র রেসপন্সিবল ফর ডিজিএফআই এবং তার মানে জয়েন্ট ইন্টারোগেশন সেল সব সহ। তারপরে ধরেন আমরা দেখেছি 5 তারিখের পর বেশ কয়েকদিন বিরতি দেওয়ার পর একেবারে আলামতগুলি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হলো। আপনারা জেআইসির চেহারাটা দেখেছেন, যেই ওয়ালে লেখা ছিল অনেকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মনের আকুতি বিকুতি সব কিছু মুছে ফেলা হলো। রুম গোপন করতে দেয়াল তুলে দিল, বড় করে ফেললো, অনেক কিছু পরিবর্তন করলো। আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে গুমের যারা উঠিয়ে নিচ্ছেন তারা যেমন দায়ী, যারা রেখেছেন তারা দায়ী, যারা এই আলামতগুলি ধ্বংস করছেন একই দায়ী হবেন। কেউ মনে করার কারণ নাই যে আমি ওইটার ঊর্ধ্বে থাকবো, আমার নাম এখনো আসে নাই, এটা মনে করার কোনো কারণ নাই। এই অপরাধগুলির সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রত্যেকের এখানে হালকা করে দেখার কোনো সুযোগ নাই যে আমি 10 দিনের দায়িত্বে ছিলাম, আমি 2 মাসের দায়িত্বে ছিলাম, আমি 6 মাসের দায়িত্ব ছিলাম। নো, আমরা এইটা যখন অনুসন্ধান কার্যক্রম করেছি তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমরা সব বিষয়গুলি নিয়ে ঘেটেছি, এবং কোনো কোনো কর্মকর্তার বক্তব্য এই বিষয়গুলি, তাদের অংশগ্রহণ বা তাদের কারা অংশগ্রহণ করেছেন, কারা কিভাবে, তাদের নামগুলি কিন্তু সেভাবে এসছে। এইখানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন লেখালেখিতে আমরা একটা জিনিস পাচ্ছি যে 2-3 জনের বিষয়ে, বিশেষ করে 2 জনের নাম ধরে যে কথাগুলি বলা হচ্ছে, আচ্ছা বাইরে দেখে কি বলা যায় যে এই অভিযোগের সাথে যুক্ত কি যুক্ত না? এমন বড় রাষ্ট্রের বাহিনী কর্তৃক যে এত বড় অপরাধ, যেটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, এইটা কি যারা ঘটনা ঘটিয়েছে তারা কি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এমনকি পরিবারের কাছে বইলে এইসব করছে নাকি? আমাকে বলেন তো, ব্রিগেডিয়ার আজমি সে তো একজন সামরিক কর্মকর্তা এবং সোর্ট পাওয়া কর্মকর্তা, অনেক সম্মান ছিল, তাকে যে আপনি একটা জায়গায় আটকিয়ে রাখলেন এবং আপনি যখন দায়িত্ব নিলেন তার আগেই হয়তো তাকে ওখানে আটকিয়ে রাখা হয়েছে। আপনি তো জানেন যে এখানে কাকে আটকিয়ে রেখেছেন, কারণ আপনি ডিজি ছিলেন অথবা সিটিটিসির দায়িত্বে এসছেন, আপনি জানেন না? সিটিআইবি অবশ্যই জানেন।
জানার পর আপনি এই অপরাধের দায়িত্ব থেকে কেমনে পাশ কেটে যাবেন? আর যদি পাশ কাটতে চান, কোর্টে যান, কোর্টে স্বীকার করে আসেন যে আপনি কিভাবে এই দায়িত্বটা পেয়েছিলেন এবং ওইখানের দায়িত্বে আসলে কারা কারা ছিল। সরাসরি বলে দেন কে খাবার দিত, কোন ডাক্তার এসে চিকিৎসা করতো, কে এসে ইন্টারোগেশন করতো, বলে দেন। জি। এখন একটা কথা অনেকেই আর্মির, সেনাবাহিনীর অনেক পরিচিত জন আছেন, তো তারা মাঝে মাঝে বলতে চান যে দেখেন আপনারা যে লেভেলে এটা নিয়ে আসছেন, তাহলে ভবিষ্যতে তো গোয়েন্দা কার্যক্রম। আরে ভাই, এটা কি গোয়েন্দা কার্যক্রমের অংশ? আপনি আপনার দেশের নাগরিকরা এইভাবে রেখে নির্যাতন করেছেন, টর্চার করেছেন, এটা গোয়েন্দা কার্যক্রমের অংশ? জি, ধন্যবাদ। মাইকেল চাকমা, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে প্রক্রিয়া, যেখানে আসলে একদিকে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা জড়িত এবং আরেক মাথায় যেখানে আসলে বিচার বিভাগের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে গিয়েও যারা গুমের শিকার হয়েছেন তারা গিয়ে যখন বলার চেষ্টা করেছেন বাধা পেয়েছেন, এবং বিচারের নামে সেখানে যা হয়েছে সেটা অনেক সময় নির্যাতনেই রূপ নিয়েছে। এই পুরো প্রক্রিয়ায় আসলে পরিবর্তনের সূচনাটা কিভাবে হতে পারে বলে আপনার মনে হয়? আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না জনাব চাকমা। আমি দীর্ঘ প্রায় 5.5 বছর গুম থাকার পর যখন বের হলাম, এরপর থেকে কিন্তু আমি যে আমার বন্দি জীবন নিয়ে সবকিছু আমি বলা শুরু করেছিলাম। কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় রেখেছি, এবং সেই জায়গাটার ভিতরের অবয়বটা কিরকম, তার যে স্ট্রাকচারটা কিরকম, এবং তার পুরা যে ভবনগুলোর যে নকশাটা কিরকম, সবগুলো আমি যথাযথভাবে আমি বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছিলাম। এবং গুম কমিশনের যখন আমি অভিযোগ দিতে গিয়েছিলাম, তখন সেখানে আমি সবকিছু আমি একে আমি দেখিয়েছিলাম যে কোন কোন জায়গায় আমাকে রাখা হয়েছে। এবং সেখানে আমি যেসব রুমে আমাকে রাখা হয়েছিল, সেলে আমাকে রাখা হয়েছিল, সেখানেও আমি কয়েকটা জায়গায় আমার নাম লিখে এসেছিলাম। তো আমি যখন দেখলাম যে যখন প্রধান উপদেষ্টা নেতৃত্বে ওই ডিআইসি দেখতে গেলেন, পরিদর্শনে গেলেন, তখন অনেক মানে ভিতরে পরিবর্তন আনা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, অনেকগুলো সেল পরিবর্তন করা হয়েছে। তো এখন এই বিষয়গুলো যখন আমি বলছিলাম, তখন আমি তো একটু ইয়ের মধ্যে ছিলাম, একটু অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে কি হয়, মানে কি হবে, বা আমার জন্য আরো কি অপেক্ষা করছে। হয়তো বা তারা অনেক কিছু করতে পারে, যারা এই কাজ করেছে তারা তো অনেক বড় শক্তিশালী একটা গোষ্ঠী বাংলাদেশে। তো এখন দেখা গেল যে এটা যখন আমি বলা শুরু করেছি, আমাকে নানাভাবে থ্রেট দেওয়ার, হুমকি, পরোক্ষভাবে হুমকি দেওয়ার, এবং আমাকে নিয়ে নানা রকম একটা বিভ্রান্তিকর প্রচারণা, একটা অপবাদ, যেটা ফেক দেওয়ার একটা ফেক দিতে শুরু করা হলো। তারপরে আবারও বোধহয় যান্ত্রিক ত্রুটির শিকার হচ্ছে আমরা, ক্ষমা করবেন আমাদের, আমরা চেষ্টা করবো আবারও সংযুক্ত হতে। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই আবারও। কি তার আগে 1 মিনিট একটা জি, জিনিস বলে ফেলবো? নিশ্চয়ই। দেখেন, আমাদের গুম কমিশনের যে আমরা যে ইয়েটা তৈরি করেছি, ডকুমেন্টারি, সেখানে আপনি দেখবেন ডিজিএফআই সাবেক একজন ডিজি, তিনি কিন্তু আমাদের কাছে বলে গেছেন, স্বীকার করেছেন যে সাকা চৌধুরীর ছেলে, নামটা হুম্মাম কাদের, তাকে আটক রাখা হয়েছিল, এবং তিনি প্রধানমন্ত্রীর কাছে একাধিকবার, কমপক্ষে 2 বার তিনি গিয়েছিলেন যে তাকে ছেড়ে দেওয়া হোক, তার বাবার ফাঁসি হয়েছে ইত্যাদি। কারণ তারা আবার পারিবারিকভাবে পরিচিত, মানে আকবর সাহেবের, মানে জেনারেল আকবর, এবং জেনারেল আকবরের নানা হচ্ছেন নুরুল ইসলাম সাহেব, গভর্নর ওই নোয়াখালীর 75-এর, এবং সাকা চৌধুরীর বাবা, এই দুজনের ভিতর এক ধরনের পরিচয় ছিল, ব্যবসা বাণিজ্য করেছেন চিটাগাং, এই সূত্রে ওনাদের পরিচিতি আছে। ফলে উনি 2 বার কমপক্ষে গিয়েছিলেন, এবং সেইখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যখন আমরা প্রশ্ন করলাম, আমাদের একজন সহকর্মী প্রশ্ন করলেন যে আপনি যে তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, ওনার পক্ষে কি ছাড়া সম্ভব ছিল? উনি বলেছেন উনার জ্ঞাত, মানে উনারকে না জানিয়ে কেউ রাখতে পারে না, আর একটা হচ্ছে উনি চাইলে ছাড়া যাবে না, এটা ভাবার কোনো কারণ নেই, অন্য কোনো নির্দেশের প্রয়োজন হয় না। তো এটার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট
যে ডিজিএফআই যারা ছিলেন তারা এই বিষয়গুলি জানতেন এবং তারা জানতেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে হচ্ছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ছাড়া যায়। জি, ডক্টর জাহেদ আপনার কাছে ফিরে আসতে চাই। আমাদের তো এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে এই ব্যবস্থাগুলো যাতে ফিরে না আসে কখনো। সেই রাস্তা কি শুরু হলো, এই যে বিচার প্রক্রিয়া শুরু হলো অভিযোগ দাখিলের মধ্য দিয়ে, নাকি আরো অনেকটার পথ বাকি থেকে গেছে? শুরু হলো একরকম বলা যায়, মানে এটা নিয়ে যথেষ্ট জলঘোলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি সেনাবাহিনীর পক্ষ থেকে যে অবস্থান নেওয়া হলো এটাকে আমি ওয়েলকাম করি, যদিও কিছু অস্পষ্টতা আছে। কারণ যে ব্রিফিং হয়েছে সেখানে তাদেরকে যেভাবে রাখা হয়েছে, আমরা যে মেজর জেনারেল ব্রিফ করলেন তিনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন এটা সেনা আইনে হচ্ছে, কারণ উনি বলছিলেন যে 9 জন অবসরপ্রাপ্ত আছে তাদের ব্যাপারে সেনা আইন সেভাবে কার্যকর না, বাকিটার বলেননি। সো তাদেরকে যেভাবে ডাকা, যে জায়গায় রাখা, এগুলো সেনা আইনে অভিযুক্তদের জন্য যা করা হয়। কারণ যদি সেটা না হতো তাহলে তো কোর্টে প্রডিউস করার কথা ছিল, এটা হয়নি এখন। এবং চিফ প্রসিকিউটর আইসিটির দাবি করছেন যে তাদেরকে অফিসিয়ালি কিছু জানানোও হয়নি, সুতরাং তারা এটাকে কোনোভাবেই কোনো আটক বা হেফাজতে রাখা হিসাবে তারা অ্যাগ্রি করছেন না। একটা জিনিস একটু অফ টপিক হলেও বলে রাখি, আমি চাই যে এই জিনিসটি কিছুটা বৈপরীত্য বা দ্বিমত আছে সম্ভবত। মানে প্রথম কথাটা হচ্ছে সেনা আইনে আপনি চিফ প্রসিকিউটর যেটা বললেন এসব অপরাধ সংজ্ঞায়িত না, বিচার করা যাবে না। আর যদি যায়ও, আমাদের আইসিটিতে আর্টিকেল 3(1)A খুব ক্লিয়ারলি বলছে এই ধরনের অর্গানাইজড যেসব ফোর্স আছে তাদেরকে আপনি আসলে বিচার করতে পারেন, এটা দেশে অথবা বিদেশে। আমরা যদি যুদ্ধ করি তখন যদি অন্য কোনো দেশেরও হয়ে থাকে তাদেরকে এই আইনের অধীনে বিচার করা যাবে। এবং আর্টিকেল 47 অনুযায়ী যেটা হয় যে এন্টার একটা খুবই সুপিরিয়র একটা অবস্থান দেয়া আছে, যেটা ইভেন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ভায়োলেট করেও যদি মনে হয় তারপরও সেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কারণ সর্বশেষ যে ধারাটা যুক্ত করা হয়েছে যে তাদের চাকরিচ্যুতি হয়ে গেছে, এটাও অ্যাপারেন্টলি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে কনফ্লিক্ট করে, কিন্তু যেহেতু এটা এই ধরনের তো এটা এই ধরনের একটা শক্তিশালী আইন, আইনটা নিয়ে ডিবেট হইতে পারে, কিন্তু এই আইনে হবে। এবং সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, এবং আমরা মানে কতগুলো বাস্তবতা মেনে নেওয়া উচিত। অভিযুক্ত আছেন, রিটায়ার্ডরা আছেন, যারা সার্ভিং অফিসার্স, খুবই হাই র্যাঙ্কিং অফিসিয়ালস। মেজর জেনারেল আছেন একজন, ব্রিগেডিয়ার জেনারেল 4 জন বা 5 জন, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল একজন মাত্র মেজর, বাকিরা ওপরের। সো এটা নিয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত না, মানে দুই পক্ষ দুই দিক থেকে মন্তব্য করছে, মুখোমুখি দাঁড়া করানো উচিত না। না, যেমন এখানে একজন মেজর জেনারেল ব্রিফ করছেন, এদিকে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, আমরা যদি তার ওই যে ইনফ্লেকশন অফ ল্যাঙ্গুয়েজ বা ভয়েস যদি বলি, উনি যা বলছেন কন্টেন্ট শুধু না, যে ঢঙে বলছেন, তাতে মনে হচ্ছে পরস্পরের মধ্যে কিন্তু দূরত্ব আছে। অথচ এই দুটো জায়গা থেকে কিন্তু সেনাবাহিনীর সাথে এই প্রসিকিউটররা বসে, চিফ প্রসিকিউটরদের একটা মিটিং হতে পারতো, এটা কেন কীভাবে তাদেরকে ব্যাখ্যা করে দিয়ে বোঝাতে পারতেন, বুঝিয়ে সব কিছু তাদের মতো করে করার স্কোপ ছিল, হওয়া উচিত হবে। কারণ আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা নিশ্চিতভাবে চাইবো ন্যায় বিচার নিশ্চিত হোক, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মতো একটা খুবই সেন্সিটিভ জায়গা আমাদের তো আছে, এবং আমরা কিছু করার নেই। দীর্ঘদিন থেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বা অনেক কিছুর ক্ষেত্রে আমাদের এক ধরনের সেন্সিটিভিটি ছিল, এটা আমাদের চর্চার মধ্যে ছিল। এখন মুক্ত হয়ে আমরা আবার এমন কিছু বলে না ফেলি যেটা অ্যাজ এ হোল সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে বিতর্কের মধ্যে ফেলে দেয়। ডিজিএফআই অ্যাবলিশ করে দাও, এ ধরনের কথাবার্তা আছে। এটা কিভাবে একটা প্রতিষ্ঠান সমস্যা করেছে, কিন্তু ডিজিএফআই ছাড়া তো চলবে না, আপনি এটার নাম পাল্টাতে পারেন না, যাই করেন। ও যে কাজটা করে, ওর কিছু কাজকে নিয়ে আমরা স্ট্রংলি ডিনাউন্স করি, যেটা লিটন ভাই বললেন যে গোয়েন্দা কার্যক্রমের কাজের পরিধি বেঁধে দেয়া, যেটা বিশেষত একটা গোয়েন্দা পরিদপ্তর দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণে যখন ভূমিকা রাখে, তখন আসলে তার কাজের পরিধি বেঁধে দেয়া একদম তাই, ওগুলো করতে হবে, সেগুলোই বলছি। এবং কারা কারা জড়িত ছিল তাদেরও যে বিচারের মাধ্যমে পথ খুললো সেটাও ঠিক আছে, কিন্তু আমি খুব এক্সপ্লিসিটলি না হলেও সেনাবাহিনীর প্রতি অ্যাজ এ হোল একটা আক্রমণাত্মক ঢং, আক্রমণাত্মক ভঙ্গি, নানান গুজব ছড়িয়ে দেয়া, যেটা যখন এই যে এনাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে তার আগে তো এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে সেনাপ্রধান বাধা দিচ্ছেন, এগুলো জেনারেলরা বসে গেছেন, মানে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে এমন ইনফ্লুয়েন্সাররা এই কথাগুলো বলছেন। আমি প্রচুর মানুষকে রেজোনেট করতে দেখছি এটার সাথে, যে ওনারা সবাই একত্র হচ্ছেন, এটা ঘটিয়ে ফেলবেন। গতকাল রাতে সেটা মোটামুটি মিথ্যা প্রমাণ হয়ে গেল না? একদম একদম। কিন্তু ওই যে একটা অস্থিরতা তো রয়ে গেল, এবং মানুষের মধ্যে পারসেপশন রয়ে গেল এখনো, যে দেখুন সেনাপ্রধানকে প্রায় বলে কেষ্টা বেটা চোরের মতো, মানে উনি চোর, উনি কি সব বাধা দিচ্ছেন, অথচ সুন্দর মতো কিন্তু আমরা জানলাম যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
অথচ হলো। তারপর এখন এই যে কুয়ের কথা বলা হলো, সেটা রেসপন্ড করে না। আমরা মানুষের সেন্সিটিভ মানে খুবই সেন্সিবল আচরণ হয়েছে বলে মনে করি, এবং যত সক্ষম মনে হচ্ছিল এই ধরনের প্রোপাগান্ডা বা গুজবকে, সেটা অত সক্ষমতা নেই। কিন্তু তারপরে এই চর্চাগুলো আছে, এই চর্চাগুলো যেন না হয়। এবং আমাদের মনে রাখতে হবে কোনো একটা মানে ফর্মে যদি আমাদের মাঠে কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, কোনো একটা জায়গায় যদি জনগণের সাথে গ্যাপ তৈরি হয়, যদি পারস্পরিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেটা ভুল। এবং এই চেষ্টা সব দিক থেকে আছে। সজীব ওয়াজেদ জয় একটা এআই জেনারেটেড ছবি, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে পুলিশরা ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, প্রিজন ভ্যান থেকে নামাচ্ছেন, এরকম একটা ছবি স্ট্যাটাস, একজন মনে হচ্ছে শূন্যও ভেসে আছে, এরকম স্ট্যাটাস দিচ্ছেন। তার মানে এই যে একটা সংঘবদ্ধ চর্চা বা চেষ্টা, এটা কার চেষ্টা বুঝতে হবে। সজীব ওয়াজেদ জয় যে জিনিসটা খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে স্ট্যাটাসটা শেয়ার করছেন, সেটা যদি অ্যাপারেন্টলি আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাপারেন্টলি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরও কেউ করে, এটা কার পারপাস সার্ভ করে, এটা আমাদের বুঝতে হবে। সো এই টার্মোয়েলের টাইমে এটা অনেক মহল থেকেই কিন্তু হচ্ছে, শুধু যে সজীব ওয়াজেদ জয় তা না, আমাদের এই প্রান্ত থেকেও এটা হচ্ছে। এবং এই জন্য বলছি যে যারা সজীব ওয়াজেদ জয় যে কাজটা করছে, সেটা যদি আমাদের প্রান্ত থেকে কেউ করে, তাদের উদ্দেশ্য কিন্তু মিলে যায়। সেটা হচ্ছে ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা, এবং ঝুঁকিতে পড়ে যায় জাতি। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সো আমি মনে করি আমাদের এই পদক্ষেপ শুরু হয়েছে, কিন্তু এটা খুবই ডেলিকেটলি, খুবই সফিস্টিকেটেড ওয়েতে এটা আসলে করতে হবে। এবং সবচেয়ে জরুরি কথা, পারস্পরিক আলাপ আলোচনা জরুরি। সেনাবাহিনীকে, এত বড় একটা প্রতিষ্ঠানকে, এবং আমরা সব কিছুর পরও যদি বলি, আমি একদম খোলাখুলি বলে ফেলি, মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় হতোই। সেনাবাহিনী যদি সর্বভাবে গুলি করতেও যেত, হয়তো আরো কয়েক হাজার মানুষ মরে যেত, কিন্তু এই যে কত হাজার মানুষ মারা গেল না, শেষ পর্যন্ত যে সেনাবাহিনী তাদের এই দায়িত্বশীলতার পরিচয় দিল এই সেনাপ্রধানের নেতৃত্বে, এই বাহিনীটার প্রতি আমাদের ওই সম্মানের জায়গাটা একটু রাখতে হবে নিশ্চিতভাবে। এবং আমাদের সন্তান যারা অভিযুক্ত হয়েছেন, ইভেন এই যে তাদেরকে দানবে পরিণত করা হয়েছে তাদের কাজের জন্য, এরা এই মাটির সন্তান। সো তাদেরও আমরা ন্যায় বিচার চাই, আমাদের কোনো প্রতিহিংসা, প্রতিশোধ, আমরা তুমি আমাকে এই করেছো, আমি মাইকেল দা এখানে আছেন, আমি জানি তারা কি বিভৎস সময়ের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আমি নিজে বিশ্বাস করি ভুক্তভোগীরাও কোনো প্রতিহিংসা পরায়ণতা বা প্রতিশোধ পরায়ণতা ন্যায় বিচার চাইছেন। আমরা ন্যায় বিচার চাই, সেটাকে সুন্দরভাবে সফিস্টিকেটেড ভাবে যাতে হয়, যাতে ভুল বোঝাবুঝি না হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ভুল বোঝাবুঝি তৈরির চেষ্টা যেন কেউ না করে। আমাদের মনে রাখতে হবে জাতি একটা ক্লান্তিকালে অতিক্রম করছে। এই চেষ্টা ধরুন দেশের ভেতর থেকে যত না হচ্ছে, দেশের বাইরে থেকে যারা প্রভাব রাখছেন অনলাইন মাধ্যমে, সেখান থেকে তো হয়ে যাচ্ছে। সেটার ব্যাপারে আসলে সরকারের কি কিছু করণীয় আছে, বা এর বাইরেও নাগরিক সমাজের কিছু করণীয় আছে? দেখেন, প্রথম হচ্ছে যে যারা দেশের বাইরে থেকে করছেন, তারা কিন্তু দেশের ভিতরই কোনো না কোনো অংশের সাথে যুক্ত হয়েই কাজটি করছেন। এবং আমাদের মনে রাখতে হবে অদৃশ্য একটা শক্তি। আমি একেবারে ফ্রম সেপ্টেম্বর 2024 থেকে একটা কথা বলে আসছি, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, অদৃশ্য ছোট ছোট কয়েকটা গ্রুপ, যাদের ভিতরে উগ্রতা আছে, এরকম কয়েকটা গ্রুপ বিভিন্নভাবে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কখনো বিল্ডিং ভাঙছে, কখনো আগুন দিচ্ছে, কখনো এরে লাথি মারতেছে, কখনো ওরে গুতা মারতেছে, কখনো ওরে পিটাই দিচ্ছে, কখনো পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিচ্ছে। এই যে কাজগুলি, এইগুলি কিন্তু কোনোভাবে জুলাই বিপ্লবের সাথে যায় না। এটা মনে রাখতে হবে যে আমরা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটায় এসেছি। আমরা যেমন চাই যারা গুম খুনের সাথে যুক্ত তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে বিচারের আওতায় এনে বিচারটা করা, সুষ্ঠু বিচার। পাশাপাশি আমরা চাই না যে এই বিচার করতে যে এমন পরিবেশ তৈরি করে ফেলি যে পরিবেশের কারণে বিভিন্ন সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং খামাখা কি কোনো মানুষের উপর দোষারোপ চাপিয়ে দেওয়া হয়। কারণ আমাদের মনে রাখতে হবে আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি, এবং দেশে একটা নির্বাচনের কথা যখন স্ট্রংলি আসছে, ঠিক তখনই এই জিনিসগুলো আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি যে একটি মহল যারা খুব সুপরিকল্পিতভাবে অনেক অনেক ইস্যুকে হাতিয়ার হিসাবে নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে, এবং তাদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। এই গোষ্ঠীটা সম্পর্কে সবাই সতর্ক থাকা দরকার। আমি আবারও বলছি, এটি কিন্তু সেনাবাহিনীর ভিতরের কোনো গোষ্ঠী না, এর বাইরেও কিন্তু এক ধরনের গোষ্ঠী আছে যারা অরাজকতা তৈরি করতে চাচ্ছে তাদের রাজনৈতিক খায়েশ মেটানোর জন্য। আবারও বলছি, তাদের রাজনৈতিক খায়েশ মেটানোর জন্য। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে রাজনৈতিক খায়েশের কথা জনাব নুর খান এতক্ষণ বলছিলেন, সেটা দিনের শেষে আসলে কি? কারণ এটার ব্যাপারে তো যে ধরনের প্রচারণা দেশের বাইরে থেকে ভেতরে অস্থিরতা তৈরি করছে, তার তো কোনো একটা
যে নির্দিষ্ট দিক রয়েছে সেটাও তো বলা যাচ্ছে না, আসলে কোথায় যাচ্ছে বিষয়গুলো? একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখা যায়, আমরা যারা এই সিন্ডিকেটেড প্ল্যানগুলো করছে তারা বিভিন্ন সময়ে মানে এই সরকার অনেক লম্বা সময় থেকে যেতে হবে, এই আলাপ চলেছে একদম স্পষ্টভাবেই। এক সময় এক্সপ্লিসিটলি সেই জায়গা থেকে সরে আসা হয়েছে, কারণ এটা বাজারে খুব একটা ট্র্যাকশন পায়নি। কারণ সোজাসুজি যদি বলি, ডক্টর ইউনূস সরকারটা খুব ভালোভাবে এফিসিয়েন্টলি চালাতে পারেন নাই। কিন্তু সাক্ষাৎকারে তো তিনি 50 বছরের কথা হ্যাঁ, উনি সাথে 50ও বলছেন, এক্স্যাক্টলি। তো একসময় ক্যাম্পেইন ইভেন সরকারের ভেতর থেকেও চেষ্টা করা হয়েছে আলাপটা করার জন্য, কিন্তু না, মানে আমি শেখ হাসিনার পর এই বিধ্বস্ত দেশে এসে দেশ চালানো সোজা না, কিন্তু ওনারা আরো ভালো চালাতে পারার কথা ছিল, কিন্তু হয় নাই। সো ফলে ওইটা ট্র্যাকশন যেহেতু পায় নাই, এখন এক ধরনের চেষ্টা আছে, দেখবেন এখন ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলা যায় কিনা সেই আলাপ আছে, এবং নানান রকম আলাপ শোনা যায় যে অন্য কাউকে বসিয়ে এই সরকারটাকে আবার কন্টিনিউ করানো যাবে কিনা। একটা জিনিস খুবই স্পষ্ট, কিন্তু তাদের যাবতীয় সব কর্মকাণ্ডের উদ্দেশ্য আপনি যদি একত্র করে ফেলেন, যেমন ধরুন মিলিটারি চিফের কথা এসছে, তাকে সরিয়ে ফেলতে হবে, মানে এই মানুষটার অভিযোগ, বিরুদ্ধ অভিযোগ, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আছেন এখনো, এবং উনি ভারতের নাকি এজেন্ট ইত্যাদি ইত্যাদি। অথচ শেখ হাসিনা যদি থেকে যেতেন আপনারও সমস্যা হতো, আপনি একটা পর্যায়ে রাস্তায় নেমে গেছেন, কিন্তু এক নম্বরে ফাঁসি আসামি হতেন জেনারেল ওয়াকার, এজেন্ট ইট, কোর্ট মার্শালে ওনার ফাঁসি হতো। তো এই ঝুঁকি তো উনি নিলেন। সমস্যা আসলে অন্য জায়গায়। দেখুন, প্রত্যেকে টার্গেট হচ্ছে, যেমন আমি ব্যক্তিগতভাবে যাদের কথা বলছেন তাদের টার্গেট হয়েছি, কারণ আমরা নির্বাচনের কথা বলছি। আমরা মনে করছি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা লাগবে, খুব জরুরি, এবং যেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো ডক্টর ইউনূসের সরকারের, হ্যাঁ, এটা হয়তো সমালোচনা করতে পারেন একজন মিলিটারি চিফ, এভাবে বলতে পারেন কিনা, কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে উনি বলেছেন, এটাকে আমি আর ওই সমালোচনায় না গিয়ে বলছি, কিন্তু উনি বলেছেন তো নির্বাচনের কথা, স্পষ্টভাবে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। এবং উই আর লাকি, এ ধরনের টার্ময়েলের টাইমে এই ধরনের আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মিলিটারি চিফরা খুবই অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠেন, তাদের মোক্ষম একটা সুযোগ তৈরি হয়। অগাস্টের, আপনি মাঠে ছিলেন মঞ্জুর, অগাস্টের প্রথম দিকে 1, 2, 3 তারিখের দিকে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছে তো। সো ওই সময় যদি তারা দায়িত্ব নিয়ে নিতেন, ক্ষমতা নিয়ে নিতেন, এদেশের মানুষজন মেজরিটি, আমরা হয়তো এটা সমালোচনা করতাম, কিন্তু মেজরিটি সমর্থন করে ফেলতে হয়তো, মানে শেখ হাসিনা থেকে তো আমরা মুক্তি চাচ্ছিলাম, তো উনি এগুলো করেন না, উনি নির্বাচন চান। তাহলে দেখুন যাবতীয় সব কর্মকাণ্ড আপনি মিলিয়ে ফেলতে পারবেন। উনি কেন টার্গেট? কারণ এটা এইভাবে আসলে তারা চেষ্টা। নির্বাচন না হলে কার লাভ? নির্বাচন না হলে নির্বাচনের বাইরে যারা পাওয়ারফুল আছে, যেমন ধরুন এই মুহূর্তে আমার কাছে ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে হয় মিস্টার খলিলুর রহমান, আমি নাম ধরেই বলি। কেন? উনি প্রথম মন্ত্রী পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তখনই মন্ত্রী উনি। এরপর ওনাকে আস্তে আস্তে বাড়ানো হলো, তাই না? এরপর ওনারকে আবার নতুন করে মানে রীতিমতো শেষ পর্যন্ত ওনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশে কোনোদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না, প্রধানমন্ত্রীর একজন নিরাপত্তা অ্যাডভাইজার ছিল, জাতীয় এনএসএ কোনোদিন ছিল না, তা বানানো হলো। শুধু সেটা না, ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তাকে চিফ অ্যাডভাইজারকে তিনি সাহায্য করলেন, ওই প্রজ্ঞাপনে লেখা আছে। এখন এই ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজারকে একজন ইনফ্লুয়েন্সার বলছেন, আমি যদি অর্জুন হই, মিস্টার খলিল হচ্ছেন কৃষ্ণ, তাকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে তখন উনি এত কিছু হন নাই, এটা বলছেন। তো সেই মানুষ সরকারে ঢুকছেন এবং ধাপে ধাপে এত পাওয়ারফুল হয়ে উঠছেন কেন? ফলে নির্বাচন যত পেছাবে মানুষগুলো পাওয়ারফুল থাকবে। হ্যাঁ, গ্রুপ আছে, এই মানুষগুলো মারাত্মক পাওয়ারফুল। নির্বাচন হওয়ার সাথে সাথে তো এর পাওয়ার নাই। শুধু তাই না, দেয়ার আর সাম পলিটিক্যাল পার্টিজ যারা এখন সরকারের বিভিন্ন জায়গায় বেশ বড় বড় ইনফ্লুয়েন্স করতে পারে, পদায়ন বলেন, ওখানে যাওয়া বলেন, সেখানে। তো আমরা যদি এভাবে বলি, যদি নির্বাচন হয়, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, বিএনপি যদি সরকার গঠন করে, পপুলার পারসেপশন যেটা, তো তাদের এইসব প্রভাব কোথায় থাকবে? কোথাও থাকবে না। সুতরাং এত সহজে আপনি এত পাওয়ারফুল পাওয়ার এনজয় করছেন, এটা আপনি ছেড়ে দেবেন? জনাব খান যদি আর কিছু যোগ করে থাকে, আর যদি কিছু যোগ করে দেখেন, আমি একটা কথাই বারবার বলতে চাই, সেটা হচ্ছে যে এই সরকারের সময়ে গুম কমিশন গঠন করার মধ্য দিয়ে একটা সাহসী পদক্ষেপ তাদের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। পাশাপাশি আমরা যে পরিমাণ আশা করছিলাম সেনাবাহিনী সেই পরিমাণ আমাদেরকে সাহায্য না করলেও সাহায্য করেনি, এ কথাটা বলার সুযোগ নেই। এর মধ্য দিয়ে আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে এসেছি, এবং এখন সময় হচ্ছে যে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং কোনো রকম বিতর্ক তৈরি না করা, এবং যারা অপরাধী তাদেরকে
শাস্তির আওতায় আনতে হবে, তাদের বিচারটা সুষ্ঠুভাবে হতে হবে, এবং সেই জায়গা যাতে কোনো গ্যাপ তৈরি না হয়, ভুল বোঝাবুঝি তৈরি না হয়, একে অপরের মুখোমুখি দাঁড়া করানো যাতে না হয়, সেই চেষ্টাটা যারা আমরা কাজ করছি তাদের প্রত্যেকের ভিতর থাকা উচিত। এবং মনে রাখতে হবে যে আমরা যদি এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিই তাহলে জাতি কিন্তু ব্যর্থ হবে। আর আমরা যদি এখানে সফলতা দেখাতে পারি তাহলে আগামী দিনগুলিতে আমাদের সন্তান, আমাদের ভাই ব্রাদার নিরাপদ থাকবেন, তাদের অন্ততপক্ষে গুম শব্দটার থেকে দূরে যেতে পারবেন, গুমের কালচারটা বন্ধ হবে। কারণ এটা তো ঠিক যে কত বড় অপরাধ করেছিল গুম, এবং এই গুম করার কারণে কিন্তু সমাজে একটা ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে রাজনৈতিক কর্মীরা মানে নিজের বাড়িতে সাহস পেত না থাকতে, মোবাইলটা সাথে রাখতে সাহস পেত না। মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে কি নাই সেটা বিবেচনার বিষয় না, বিবেচনা হচ্ছে সে রাজনীতি করে, এই কারণে তারা উঠাই নিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, অথবা মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যাবে। এক একটা দানব যে তৈরি করেছিল তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকার, সেটা সিটিটিসির ভিতরে, সেইটা র্যাবের ভিতরে, সেইটা ডিবির ভিতরে, সেইটা ডিজিএফআইয়ের ভিতরে, সেইটা গোয়েন্দা সংস্থাগুলির ভিতরে, অপরাপর গোয়েন্দা সংস্থার ভিতরে। এবং তাদেরকে তো কেবলমাত্র আমরা চিহ্নিত করা শুরু করেছি। এটা তো মাত্র দুটো ঘটনার আপনারা চিত্র দেখছেন। পরবর্তীতে তো ইন্ডিভিজুয়াল যে কেসগুলি, যে গুমগুলো, সেগুলোর যখন আমরা একটা সমাপ্তি টানবো, সেখানে তো আপনারা আরও ভয়াবহ দৃশ্যের কথা শুনবেন। এবং এখানে তো একমাত্র আমরা কয়েক সেকেন্ড দেখেছি জেনারেল আকবরের বক্তব্য, এর চেয়ে অনেক বেশি বক্তব্য সামনে আপনারা শুনতে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।